নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব আবার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের থেকে একটি গল্প। এর আগের 4টি গল্পের মতোই এই গল্পটি 1962 কি 63 সালে রচনা। আরম্ভ করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের 5ম গল্প, অভ্যর্থনা। তপন বললে, টু বি ফ্র্যাঙ্ক, আবার প্যাঁচে পড়া গেল হে। প্যাঁচে পড়বার এবং পড়াবার একটা স্বাভাবিক শক্তি তপনের আছে, সুতরাং আমি খুব বিচলিত বোধ করলুম না। ওর দিকে একবার তাকিয়েই তক্তপোষের ওপর সাজানো পেশেন্সের তাসগুলোকে অনুধাবন করে চললুম। আমি মরছি নিজের জ্বালায়, আর তোমার খালি তাস আর তাস। চটে গিয়ে তপন তাসগুলোকে এলোমেলো করে ছড়িয়ে দিলে। হাঁ হাঁ করে ওঠবারও সময় পাওয়া গেল না। ভালো লাগে এসব, যেমন রাবিশ তোমার গল্প, তেমনি বিশ্রী তোমার হ্যাবিট। এত কুঁড়েমি করতেও পারো। অগত্যা তাসগুলো গুছিয়ে তুলে ফেলতে হলো। বললুম, সকালবেলাতেই একেবারে মার করে ছুটে এসেছ যে, ব্যাপারটা কি? মাথা আর মুন্ডু ভারী মুশকিল হয়েছে সুকুমার। মিসেস ঘো 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 মিসেস ঘো ঘো আবার কে? ঘো ঘো নয়, ঘোষাল। এতক্ষণে তপন নামটাকে সম্পূর্ণ ওগরাতে পারল। এখানকার গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস। আজ বিকেলে তিনি আমাদের বাড়িতে আসছেন। কেন? এইবার আমার মনে সন্দেহের ছায়া পড়ল। তুমি কি তাঁর স্কুলে চাকরি চাও? তোমার ব্যাংকের চাকরিটা তো নেহাত মন্দ নয়। নাকি ভর্তি হতে চাও আবার? কিন্তু বিএ পাশ করবার পরে কি স্কুলে আবার ভর্তি হওয়া যায়? তাও মেয়েদের স্কুলে। তার উপর তোমার মুখে তো আবার গোঁফও রয়েছে। ওই গোঁফ শুদ্ধ তোমায় ভর্তি করতে কি উনি রাজি হবেন? তপন এবার দস্তুর মতো যাকে বলে গর্জন করল। লুক হিয়ার সুকুমার, সব সময় ইয়ার কি ভালো লাগে না। কোন কোন সময় ভালো লাগে বলে ফেলো, নোট করে রাখি। অল রাইট, আমি চলে যাচ্ছি। চলেই যাচ্ছিল, আমি খপ করে ধরে ফেললুম। বসো বসো, ঠান্ডা হও, ঘোলের শরবত আনিয়ে দিই। হ্যাং ইয়োর ঘোল? না না, হেডমিস্ট্রেস। সত্যি ভাই, খুব মুশকিল হয়েছে, কি যে করি বুঝতে পারছি না। তপনের মুখের চেহারা দেখে এবারে আমার মায়া হলো। কি হয়েছে বলো তো? বিশদ বিবরণটা জানা গেল এতক্ষণে। মিসেস ঘোষাল তপনের মার বাল্যসখী। একই স্কুলে দুজনে পড়তেন। তপনের মা ক্লাস 10 পর্যন্ত এসেই থমকে যান। মিসেস ঘোষাল টকটক করে বিএ পাশ করেন। মিস্টার ঘোষালকে বিয়ে করেছিলেন, কিন্তু সে ভদ্রলোক বছর 7 পরেই আফ্রিকানা আমস্টারডাম কোথায় একটা কাজ জুটিয়ে উধাও হয়েছেন। কারণ আর কিছু নয়, ভদ্রমহিলার পরিচ্ছন্নতার বাতিক অসাধারণ। প্রত্যেকটি জিনিস টিপটপ রাখা চাই। চেয়ারে পা তুলে বসলে প্রলয় ঘটাবেন। টিপয়ের ফুলদানি আধ ইঞ্চি এদিক ওদিক হলে ঝিয়ের চাকরি যাবে। খাওয়ার সময় কেউ হুসহাস আওয়াজ করলে টেবিল ছেড়ে উঠে যাবেন। শোনা যায়, দিনে 4 বার দাঁত মাজতে আপত্তি করাতেই নাকি শেষ পর্যন্ত মিস্টার ঘোষালকে প্রাণ নিয়ে উগান্ডা কিংবা উরুগুয়েতে পালাতে হয়েছে। এসব রোমাঞ্চকর কাহিনী তপন তার মার মুখেই শুনেছে। এরকম ভয়ানক জীবকে তুমি বাড়িতে আসতে বললে কেন? আরে আমি বলেছি নাকি? কাল একটা অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে এসেছিলেন। এ কথা সে কথার পরেই ফস করে চিনে ফেললেন। বললেন, ও তুমি লোকনাথ বাবুর ছেলে, তোমার মার নাম তো মালতী। আরে মালতী তো আমার ছেলেবেলার সই, সুরবালা বললে তখনই চিনে ফেলবে। আমি বুঝতে পারলুম এই সেই সাংঘাতিক মিসেস ঘোষাল। আর উনিও সঙ্গে সঙ্গে নাক কুঁচকে বললেন, তুমি নস্যি নাও কেন? ছি ছি, খুব ন্যাস্টি অভ্যেস, ওসব ছেড়ে দাও।
তারপরেও তুমি ওকে আসতে বললে? ধুত্তর! তপন আবার চটে উঠল। আমি কি পাগল? নিজেই বললেন আমি কাল সন্ধ্যের দিকে যাব তোমাদের বাড়িতে। আমি বললুম, বাবা মাকেও এখানে নেই, 2 মাসের জন্যে হরিদ্বারে গেছেন, একেবারে কুম্ভ স্নান সেরে ফিরে আসবেন। উত্তরে বললেন, কেন, তুমি তো আছো, আমি তোমাদের বাড়ি দেখতে যাব, কিন্তু খবরদার চা জল খাবারের ব্যবস্থা করো না, আমি যখন তখন যা তা খাইনে। যাক, একদিক থেকে বাঁচোয়া। তা বটে, কিন্তু ভাই এই মাসখানেকের ভেতরে বাড়ি ঘরের অবস্থা তো সঙ্গীন। ঝুলোর জন্য ভাবছি না ও ঝেড়ে টেড়ে সাফ করা যাবে, কিন্তু আর সব যা হয়ে রয়েছে ভাই, রেগুলার সুন্দরবন। চাকরটা আবার পরশু দেশে পালিয়েছে, এই 7th টাইম ওর চাচা মারা গেল। একটা জিনিস লক্ষ্য করেছ হে, ওদের অনেক চাচা থাকে আর তারা খুব কুইকলি মারা যায়। আমি চিন্তা করে বললুম, চাচাদের মৃত্যুর হার খুব বেশি। যাক, ও নিয়ে তুমি কষ্ট পেও না, তোমার তো আর চাচা নেই। তা এখন কি করতে চাও? তুমি আমাকে হেল্প করো, বিপদে বন্ধুর কাছেই আসতে হয়। আমি আবার ব্যাপারটা চিন্তা করে দেখলুম, তারপর বললুম, তোমার সেই যে মুখোশটা, মানে সেই অয়েল মাস্ক, সেটা এখনো আছে নাকি? যদি থাকে তাহলে আমি বরং সেইটে পরে সন্ধেবেলা তোমাদের বাগানে দাঁড়িয়ে থাকব। মিসেস ঘোষাল গেটে ঢুকতেই একটা তাড়া লাগাবো ঘোঁত করে, ঊর্ধ্বশ্বাসে পালাবেন, এবং তুমিও। তপন তড়াক করে উঠে দাঁড়ালো, রেগে বললে, তোমার সঙ্গে কথা বলাই ঝকমারি, যা পারি একাই করব, কারুর সাহায্য আমার দরকার নেই। আমি বললুম, কারেক্ট, একেই বলে তেজ। তোমার কথা ভেবেই তো বিবেকানন্দ বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো। তখন দরজাটা দড়াম করে আছড়ে বেরিয়ে গেল, যেন বেশ রোমাঞ্চকর নাটকের প্রথম দৃশ্যে যবনিকা পড়ল। আর যবনিকা পড়ে ভালোই হলো, কারণ বিবেকানন্দের বাণী থেকে ওই একটিমাত্র লাইনই আমার মুখস্থ। ম্যাট্রিক থেকে বিএ পর্যন্ত বাংলার সব পরীক্ষাতেই রচনা লিখতে গিয়ে এই জন্যই কবি গাহিয়াছেন বলে ওই লাইনটাই আমি চালিয়ে দিয়েছি। কিন্তু বিকেলে অফিস থেকে মেসে ফিরেই মনটা কিরকম চিড়বিড় করতে লাগলো, যেন একটা আরশোলা বেরিয়ে এসে ক্রমাগত আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। শেষে বুঝতে পারলুম ওটা আরশোলা নয়, বিবেক। তপনের এই দারুণ দুঃসময়ে বন্ধু হিসেবেও অন্তত আমার ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। অতএব বেরিয়ে পড়া গেল। দরজার কড়া নাড়তে হলো না, দেখি সামনে দাঁড়িয়ে, মুখে ভরাট খুশির হাসি, ওর পরিপাটি করে ছাঁটা সরু গোঁফ পর্যন্ত সেই খুশিতে চকচক করছে। বোঝা গেল একটা স্বর্গীয় পরিতৃপ্তিতে ও উদার হয়ে আছে, আমার ওপরে এতটুকুও রাগ নেই এখন। হেসেই বললে, কটা বেজেছে হে? ঘড়ি দেখে বললুম, 5:30। তাহলে মিসেস ঘো ঘো ঘোল বলতে চাইছ? না না, ঘোষাল 5-10 মিনিটের মধ্যেই এসে পড়বেন। দেখে যাও কিরকম সাজিয়েছি বসবার ঘরটা, তোমার মনে হবে যেন কলকাতার আর্টিস্ট হাউসে এসে ঢুকেছ। রিয়েলি? শিহরিত হয়ে আমি ভেতরে পা দিলুম। মেঝেতে কার্পেট পাতা, চেয়ার টেবিলগুলো চকচক ঝকঝক করছে, একটা ফুলদানিতে গোটা কয়েক গাঁদা ফুল সাজানো। তপন দারুণ খুশি হয়ে গোঁফে তা দিলে, বললে, দেখছ কি, আজ ছুটি নিয়েছিলুম অফিস থেকে, সারা দুপুর বসে বসে চেয়ার টেবিল বার্নিশ করেছি। বার্নিশ করেছ তুমি? তপনের ওপর আমার ভক্তি বেড়ে গেল। এ বিদ্যেও তোমার আছে নাকি? বিদ্যে থাকে নাকি? তপন হে হে করে হাসল। অ্যাকোয়ার করতে হয়। বললে বিশ্বাস করবে না, জীবনে এই আমার প্রথম বার্নিশ। আর ফর্মুলাটা কি বলে গিয়ে, একেবারে অরিজিনাল। হ্যাঁ? হো হো, পরে বলবো। আচ্ছা, এবার দেয়ালের দিকে তাকাও। আমি তাকালুম এবং লাফালুম তৎক্ষণাৎ। এসব কি হে? ছবি। কার ছবি? কিসের ছবি? কিসের ছবি আমি তার কি জানি, কিন্তু কেমন দেখাচ্ছে তাই বলো। বললুম, বুঝতে পারছি না ভাই,
মাথা ঘুরছে। ওটা কি হে? গোবরের গাদা নাকি? না, নীল বসনা সুন্দরী। তার পাশে কি আছে বলো দেখি। আমি বললুম, একটা ভাঙা মোটর। না না, শ্যাওড়া গাছে পা দিয়ে মাথা নিচু করে একটা পেতনি ঝুলছে বোধহয়। ওটা প্রতীক্ষা। রাজকন্যা প্রাসাদ শিখরে বসে আছে। আমি গোটা কয়েক খাবি খেলুম। একটু সামলে নিয়ে বললুম, রাজকন্যা প্রাসাদ শিখরে কেন প্রতীক্ষা করছে ভাই? ঘুড়ি ধরতে চায় নাকি? তপন বেজার হয়ে বললে, ঘুড়ি ধরবে কেন? রাজপুত্র পক্ষীরাজে আসবে কিনা সেই জন্যে ওয়েট করে রয়েছে। ও, তার এধারে যেটা দেখছ, থাক থাক, আর দরকার নেই। যা বলেছ ভাই, কলকাতার আর্টিস্ট হাউস এর কাছে একেবারেই না বালক। কিন্তু এসব মডার্ন আর্ট রাতারাতি তুমি পেলে কোথায়? পাবো আবার কোথায়? হ্যাঁ, মাথা ঘুরে পড়েই যাচ্ছিলুম। অনেক কষ্টে সামলে নিতে হলো। তপনের মুখটা আমি ভালো করে দেখতে পেলুম না, শুধু ওর পরিপাটি ছাঁটাই করা গোঁফ জোড়াই নাচতে লাগলো চোখের সামনে। আমারও প্রথমে খেয়াল হয়নি, তপন বলে চলল। ঘর সাজাতে সাজাতে হঠাৎ নজরে পড়ল। দেখি দেওয়ালে রাধাকেষ্ট, কালীঘাটের পট, মার বোনা কার্পেটের পতি পরম গুরু, কোন এক সাহেবের সঙ্গে তোলা বাবার অফিসের এক পেল্লায় গ্রুপ ফটো। রাবিশ! এসব দেখলে মিসেস ঘোষাল, হ্যাঁ ঘোষাল, নিশ্চয়ই মাথা ঘুরে পড়ে যেতেন। তাই ভাবলুম নিজেই যা পারি করে ফেলি। মডার্ন আর্ট তো কেউ বোঝে না, আমার ছবি দিয়েই কি 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 কিষ্কিন্ধাকাণ্ড করতে চাও? না, কিস্তিমাত করতে চাই। ব্যাস, লাল নীল পেন্সিল কালি এইসব নিয়ে বসে গেলুম। বললে বিশ্বাস করবে না, মাত্র 2 ঘন্টায় 12খানা ছবি ম্যানেজ করে ফেলেছি। কি মনে হয় তোমার? ইমপ্রেসড হবেন ভদ্রমহিলা, মানে মিসেস ঘো ঘো আমি ঘোল বলতে যাচ্ছিলুম, কিন্তু আর বলা গেল না। পৃথিবীতে অনেক রকমের শখ আছে, কোনোটা সহ্য করা যায়, কোনোটা স্রেফ ধরাশায়ী করে ফেলে মানুষকে। আমার গলা শুকিয়ে গেল, বোঁ বোঁ করতে লাগলো মাথার ভেতরে। দেখলুম সামনেই টিপয়ের ওপর একটা কাঁচের জগে লাল রঙের কি রয়েছে, নিশ্চয়ই শরবত। ওরই 1 গ্লাস খাওয়া যাক, নইলে তপনের কলা চর্চার এই গদাঘাত আমি সইতে পারব না। গেলাস কই? গেলাস নেই। জগ শুদ্ধ তুলে গলায় ঢালতে যাচ্ছি, হাঁ হাঁ করে সেটা কেড়ে নিলে তপন। আরে আরে, খেও না খেও না, মারা পড়ে যাবে। মারা পড়ব? কেন? শরবত খেয়ে কেউ কখনো আবার মারা পড়ে নাকি? আমি আবার হাত বাড়ালুম। কে বলেছে তোমায় শরবত? জগটা নিয়ে তপন চট করে সরে গেল নাগালের বাইরে। ও তো কালি মেশানো লাল জল। ওর ভেতরে রয়েছে দুটো জ্যান্ত ট্যাংরা মাছ। ধাঁ করে একটা গলায় ঢুকে গেলেই আর দেখতে হবে না। মানে মিসেস ঘো 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 মরুকে, সেই ভদ্রমহিলাকে চমকে দেবার জন্য। তপন আঁকুপাঁকু করতে লাগলো, আর আমি বিধ্বস্ত হয়ে ধপাত করে সামনের চেয়ারটাতেই বসে পড়লুম। আর বসে পড়বার সঙ্গে সঙ্গেই মনে হলো, তপনের এই আর্টিস্ট্রি হাউসে আরও মিনিট 2 থাকলেই একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে যাবে। হয় আমি প্রাণ নিয়ে পালাবো, নইলে আমার জ্ঞান বেরিয়ে যাবে আমাকে জানান না দিয়েই। ভেবেচিন্তে দেখলুম আমার দিক থেকে প্রথমটাই সুবিধে, এবং আমি উঠে দাঁড়াতে গেলুম। কিন্তু সংসারে বসে পড়া যত সহজ, উঠে দাঁড়ানো তার চেয়ে ঢের কঠিন। দেখলুম চেয়ারটার 2টো অভিসন্ধি, হয় আমাকে টেনে রাখতে চায়, নইলে আমার সঙ্গে উঠে আসতে চায়। কোনো মতলবটাই তো ভালো বলে বোধ হচ্ছে না। একটা কুটিল সন্দেহে আমার মন ভরে গেল। ব্যাপার কি হে তপন? তোমার চেয়ার যে আমায় ছাড়তে চায় না, এর মানে কি? ছাড়তে চায় না? তপন তার সরু গোঁফ আলো করে মনোরম একটি হাসি হাসল। ও কিছু নয়, বার্নিশ। কিছু নয়? বার্নিশ? এ কিসের বার্নিশ? চেয়ারের সঙ্গে চেপে ধরবে বার্নিশের এত বাড়াবাড়িই বা কেন? মরিয়া হয়ে দাপাদাপি শুরু করে দিলুম আমি। পরিষ্কার বুঝতে পারলুম এই চেয়ার ছাড়বার আগে অনেকখানি জামা কাপড় এবং বেশ কিছুটা ঘাড়ের চামড়ার মায়া আমায় পরিত্যাগ করতে হবে। আর
একসঙ্গে এতখানি ত্যাগ স্বীকার আপাতত সম্ভব নয় বলেই মনে হলো আমার। তপন উৎসাহ দিয়ে বললে, ট্রাই ট্রাই অ্যাগেন, ঠিক উঠে পড়বে। মানে গঁদের আঠাটা একটু বেশি পড়ে গেছে কিনা তাইতেই। গঁদের আঠা? ওই গঁদের সঙ্গে লাল জুতোর কালি মিশিয়েই বার্নিশটা তৈরি করেছিলুম কিনা, আমার অরিজিনাল ফর। ওর ফরফর শুনে প্রাণ ধড়ফড় করে উঠল আমার। আমি হাহাকার করে বললুম, তুমি ক্রিমিনাল, তোমার ফাঁসি হওয়া উচিত। তারপরেই টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে ভাবতে চেষ্টা করলুম, আমি হাউই, আমি উল্কা, আমি রকেট, আমি ভস্টক নম্বর 55। একটি উল্লম্ফন, জামার আর্তনাদ এবং ছিটকে উঠে দেওয়ালে ঠিকরে পড়া। আমি অবসান, নিশাবসান। নাকে চোট লেগেছিল দারুণ, কিন্তু কাপড় জামার দিকে তাকিয়ে সে ব্যথা নিতান্তই মরীচিকা বলে মনে হলো। দেখি জামা কাপড় বার্নিশের রঙে একাকার, আর পাঞ্জাবির খানিকটা অংশ জয়ধ্বজার মতো উড়ছে চেয়ারের গায়ে। আদ্যির নতুন জামাটা এক ধোপের বেশি গায়ে পরিনি। আমি চেঁ টেঁ করে আর্তনাদ করলুম, আই সে তপন, আমি তোমার নামে কেস করব। তপন কি বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গেই বাইরে থেকে ভারিক্কি মেয়েলি গলার ডাক এলো, তপন আছো? তপন এসে গেছেন। তপন চিড়বিড়িয়ে উঠল, আসুন মাসিমা আসুন। তারপর ধিক্কার ভরা গলায়, যেন সব অপরাধ আমার, এমনিভাবে বলে চলল, ছি ছি, কি একটা সিন ক্রিয়েট করলে, আর কার্পেটটাও কি বিশ্রীভাবে কুঁচকে দিলে ওদিকে, রাম রাম। রাগের মধ্যেও বলতে যাচ্ছিলুম, ভদ্রমহিলা ঘরে ঢোকার আগে ওই মারাত্মক চেয়ার তিনটে সরাও, কার্পেট নয় পরেই হবে। কিন্তু ঠিক তক্ষুনি একই সঙ্গে দুটো ঘটনা ঘটল, যাকে বলে ডবল অ্যাকশন। তপন এধার থেকে কুঁচকে যাওয়া কার্পেটে জোরে একটা টান মারল, আর ওদিক থেকে চৌকাঠ পেরিয়ে সেই মুহূর্তে ঘরে পা দিলেন মিসেস ঘোষাল। চকিতের জন্য আমি দেখতে পেলুম একখানা গোলমুখ, কালো ফ্রেমের এক জোড়া বিরাট চশমা, একটা চওড়া শাড়ির পাড়, একটি ঝুলন্ত ভ্যানিটি ব্যাগ, এবং পরক্ষণেই কানে এলো একটি তীক্ষ্ণ চিৎকার, ও মা গো! গোলমুখখানা, চশমা, ব্যাগ এবং একটি বপু মুহূর্তের মধ্যে দেখা দিয়েই দ্বিগুণ বেগে দরজার বাইরে অদৃশ্য হল। জুতো পরা একজোড়া পা একবারে শূন্যে নেচে উঠল, ধপাত করে কি যেন আছড়ে পড়ল, সিঁড়ি বেয়ে কে যেন ডিগবাজি খেল। তারপরেই অল কোয়াইট অন দি ফ্রন্ট ডোর। মিসেস ঘোষাল হয়ে যিনি আবির্ভূত হয়েছিলেন, মিসেস ঘোল হয়ে গড়িয়ে চলে গেলেন তিনি। এমনিই হয়ে থাকে, অন্তত বিজ্ঞান তাই বলে। কার্পেটের কোণায় পা থাকলে এবং সেই অবস্থায় কার্পেটে একটা হ্যাঁচকা টান পড়লে সেই পদাধিকারী কিংবা কারিনী মাধ্যাকর্ষণের স্বাভাবিক নিয়মটা মানতে বাধ্য। চিরদিনই তা মেনে আসছে। তারই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখে আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলুম। বাইরে বাগান কাঁপিয়ে দ্রুত পদধ্বনি উঠছে, প্রাণ হাতে করে পালাচ্ছে কেউ। তাকে ফার্স্ট এইড নেওয়ানো যাবে বলেও মনে হলো না। তপন কার্পেটের উপরে বসে পড়েছে, তারই আঁকা ছবির সেই গোবর গাদা, না নীলবসনা সুন্দরীর মতো। আমি বলতে যাচ্ছিলুম, অন্তত ভদ্রমহিলা এ যাত্রা তোমার মারাত্মক চেয়ারের হাত থেকে তো বেঁচে গেলেন। কিন্তু সব সান্ত্বনাই দেওয়া কি যায় সব সময়? আরও নিজের নতুন পাঞ্জাবির আধখানা চেয়ারের গায়ে ধ্বজার মতো শোভা পাচ্ছে যখন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।